বৃন্দ এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে আমি সালাম জানাচ্ছি। সেই সাথে আজকে আমি যে সংস্থায় কাজ করি, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের 35 বছর পূর্তি উদযাপন হচ্ছে। দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ইউএসআইডির সহায়তায় এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র সহ আরো সহযোগী অন্যান্য সংস্থাকে নিয়েই টাকা কলিং নামে আমরা প্রকল্প বাস্তবায়ন করছি। ইতিমধ্যে আমাদের কমিউনিটির লোকজন তাদের গল্প উপস্থাপন করেছে, কিন্তু আমি একটা বিষয়ে বলতে চাই তাদের আলোচনা থেকে, যেহেতু আমরা তাদের সাথে কাজ করি। বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে যাবে, তৈরি হবে এবং মাননীয় মন্ত্রী সহ আমাদের প্রধানমন্ত্রী নেতৃত্বে সেই জায়গায় আমরা পৌঁছব। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া এটা আসলে কতটুকু সম্ভব হবে। যেহেতু দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের জন্ম 88 সালে ঢাকায় যখন বন্যা হয় এবং তেজগাঁ থেকে স্বাস্থ্য কর্মসূচি, ওয়াটার স্যানিটেশন হাইজিন দিয়ে, সেহেতু দুস্থ স্বাস্থ্য কেন্দ্র বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র অনেক জায়গায় কাজ করে, ঢাকা শহরেও কাজ করে এবং আমার জানা মতে মাননীয় মন্ত্রী অনেকভাবে আমাদেরকে এই বিষয়ে উৎসাহিত করেছেন, সহায়তা করেছেন। সেই জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে আইন থাকা তো অবশ্যই জরুরি। তারা একটা কথা বলেছে যে প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে, এবং আমাদের দেশে একটা সময় প্লাস্টিক কিছুদিনের জন্য সরকার নিষিদ্ধ করেছিল। আমি মনে করি এইটা অনেক বিশেষজ্ঞরা আছেন, অনেক গণ্যমান্য জ্ঞানী ব্যক্তিরা আছেন। আমার কাছে মনে হয় এটার কোনো ব্যতিক্রম আর বিকল্প নেই। কারণ আমরা কক্সবাজারে কাজ করেছি, রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেছি এবং এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছি এবং পুরো সাইকেলটাই মেনটেন করে দেখেছি। সেটার ভিতরে যে প্লাস্টিক যে পরিমাণে আসে, যেহেতু এটা সিঙ্গেল ইউজ হয়, এইটা ব্যবস্থাপনা আমরা যেহেতু একটা এনজিও ছোট পরিসরে করতে হয়, কিন্তু সেটা আমাদেরকে খুবই একটা, আমরা মনে করেছি এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু বায়োডিগ্রেডেবল যে বর্জ্য, সেটাকে আমরা বিভিন্নভাবে সেটা থেকে সার তৈরি করেছি, জনগণ সেই সার পেয়েছে এবং উপকৃত হয়েছে এবং এটা পরিবেশের উন্নয়নের জন্য সেটা খুবই সহায়ক হয়েছে বিভিন্নভাবে। কিন্তু প্লাস্টিক সেটা সাগরে গিয়ে পড়ছে, নদীতে গিয়ে পড়ছে। ঢাকা শহরের ক্ষেত্রে সমস্ত ড্রেন ক্লগিং করে দিচ্ছে, যেটা অল্প বৃষ্টিতে আমরা সেটা মানে ভুক্তভোগী হচ্ছি। এবং সেটা সবচেয়ে বেশি প্রথম ক্ষতিগ্রস্ত করে ঢাকা শহরে 31% জনগোষ্ঠী আছে যারা বস্তিবাসী এবং তারা খুব একটা খারাপ অবস্থার মধ্যে থাকে, তারাই এটার প্রথম মানে ভুক্তভোগী। সেই কারণে আমি বলবো যে আইন নিশ্চয় মাননীয় মন্ত্রীর উদ্যোগে হবে। আমাদের যে রূপকল্প উপস্থাপিত হয়েছে সেটা বিবেচনায় নেবেন। উনি সজ্জন ব্যক্তি, আমি জানি ওনার সম্পর্কে, এটা নেবেন এবং ওনার আগ্রহ আছে এই বিষয়ে কাজ করার জন্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি জনসচেতনতা একটা বড় বিষয়। কারণ বর্জ্য সেগ্রিগেশনটা যদি প্রাইমারি লেভেল থেকে শুরু হয় এবং এটা সঠিকভাবে ডিপোজিট হয় ডেজিগনেটেড প্লেসে, তাইলে ব্যবস্থাপনাটা অনেক ক্ষেত্রে সহজ হয়। এটা আমাদের অভিজ্ঞতা বলবে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আরো বেশি জনসচেতনতা তৈরির প্রয়োজন আছে, তাইলে তো আইনের প্রয়োগটা সহজ হবে এবং বাস্তবায়ন হবে। আমি শেষ করছি, এই বিষয়ে আসলে লম্বা আলোচনা করতে চাই না, কিন্তু আমরা যেহেতু প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করি, বস্তিবাসীদের নিয়ে কাজ করি, তাদের কথা ভাষা যদি বুঝে থাকি, আসলে এই বর্জ্য ব্যবস্থাপনাটা সঠিকভাবে হওয়া উচিত
এবং এটা শুধু তাদের জন্য না, আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য এটা দরকার। এবং সেই লক্ষ্যে আসলে পলিথিন নিষিদ্ধ হওয়া দরকার। আমি বারবার এটা উচ্চারণ করছি, এটা নিষিদ্ধ হওয়া দরকার। এটা তাদের জন্য যেমন দরকার, আমাদের জন্য দরকার। এবং এটা কিভাবে যে আমাদের পরিবেশকে ক্ষতি করে, আমাদের শরীরের জন্য ক্ষতি করে, এইটা আসলে এখানে আলোচনার দাবি রাখে না, কিন্তু এটা আমরা সবাই জানি। এবং আমি অনুরোধ করব এই বিষয়ে উদ্যোগ নেবেন আমাদের কমিউনিটির পক্ষ থেকে যারা প্রতিনিধি এই প্রকল্প উপস্থাপন করেছেন 4টা 5টা, কিন্তু আমি এটাকে খুবই গুরুত্ব দিচ্ছি এবং এই বিষয়ে জনসচেতনতা তৈরি করা দরকার। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ মাননীয় মন্ত্রী।